না না, এই পৃথিবীতে আল্লাহ এদেরকে জন্ম দিচ্ছে, এদেরকে থামানোর কেউ নেই। এরা হইলো আজরাইলের সন্তান, এরা হইলো আজরাইলের সন্তান, এদেরকে কেউ থামাইবে না। এরা হলো বেতমিজ বেতাসির। এরা ফজলুর রহমানের নাম ফজু পাগলা, ফজলু বলে। আরে কয় কি এই পৃথিবীতে? এটা সেদিনই আমি বলছিলাম, বিএনপি বুঝে নাই, কিন্তু আমি বুঝছিলাম যে যেদিন শেখ মুজিবের মাথার উপরে প্রস্তাব করছে, আমি সেদিন বলছিলাম যে জিয়াউর রহমানের কিন্তু এই অপমানটা করবে। চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আসলে আমি খুবই ভারাক্রান্ত, একটু আবেগতাড়িত হয়ে পড়েছি। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে এনসিপির সার্জিস আলম আপনাকে নিয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। মানে এত বড় অধ্যত এদের। আমি দেখলাম যে এতদিন পর্যন্ত পিনাকি ভট্টাচার্য, তাদের সাঙ্গপাঙ্গরা অনেক রকম কথাবার্তা বলেছে। কিন্তু এই 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 আপনি যে শব্দটি বলেছেন, বেজন্মা, মানে আমি এদেরকে আইডেন্টিফাই করার মতো কোনো শব্দ খুঁজে পাই না। আমি অত্যন্ত আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি যে বাংলাদেশের এরকম কুলাঙ্গার তরুণরা আছে যারা একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান দিতে জানে না, এবং যারা মনে করে মুক্তিযুদ্ধের ন্যারেটিভ মানে আওয়ামী লীগের ন্যারেটিভ, মুক্তিযুদ্ধের ন্যারেটিভ মানে মুজিববাদী। আমি জানি না তারা তারা কি বলে, মানে ভাষা খুঁজে পাই না। এই সমস্ত এরা আবার এখন দেশে নিজেদেরকে মনে করে জাতীয় নেতা, এবং তারা বলে, মানে আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি কি প্রশ্ন করবো আমি সেটাও আমি জানি না, কিন্তু আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি যে আপনাদেরকে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। জনাব ফজলুর রহমান। আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সময়, এই দিনে প্রথম এই ধরনের একটি প্রশ্ন করার জন্য। যে ছেলেটি, তার নাম সার্জিস আলম, ও আমার সন্তান, ছোট সন্তানের চেয়েও ছোট। আমার যে সর্বশেষ ছেলেটি আছে, 3 নম্বর ছেলে এবং সর্বশেষ সন্তান, তার চেয়েও সে অনেক ছোট। কাজে এই ছেলে কি বললো আমাকে না বললো, এটা নিয়ে আমি তেমন কোনো কি বলবো, আমি তেমন কিছু মনে করিনি। কিন্তু আমাদের দেশের ছেলেরা কেন এমন হয়ে গেল? 1 নম্বর হইলো রাজনীতিতে একদম মগডালে উঠে বসে আছে এইসব ছেলেরা। এত উপরে উঠে বাংলা ভাষাটা কেন বুঝে না, এবং ভাষার যে গভীরতা এবং কথার যে গভীরতা এবং দূরদৃষ্টি, কথাটা কেন বুঝে না? আমি কি কথাটা বলতে চাইছি, আমি কিন্তু কাউকে জৈবিক ভাবে বায়োলজিক্যালি বলি নাই যে সে বেদন। আমি বলেছি যারা মুক্তিযুদ্ধকে ছোট করে এবং মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে না, তারা আসলে বেদন। সেই কথাটা পলিটিক্যাল, এটা হলো পলিটিক্যাল বেদন। মুক্তিযুদ্ধকে বিশ্বাস না করলে এই লোকটির বাংলাদেশে থাকার কোনো রাইট নেই। এই লোকটি না, যারা বিশ্বাস করে না তাদের থাকার কোনো রাইট নেই। এখন দুর্ভাগ্যজনক হলো যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল, এখনো যারা গোলাম আজম নিজামীর ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানিয়ে স্লোগান দেয়, গোলাম আজমের দেশে অমুকের ঠাঁই নাই, মুক্তিযোদ্ধার ঠাঁই নাই, সেই সব জামাত আলবদররা, অথবা এদেরকে যদি আমি আরো সুন্দর জাতীয় ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, তারা যখন এই ধরনের স্লোগান দিতে দিতে নিজেদেরকে পরিচিত করে ফেলেছে যে তারা হলে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় শত্রু, এবং প্রথম তারা মনে করছিল দেশ তারা দখল করে ফেলবে, 71কে ছুঁড়ে ফেলে দেবে, এখন তারা থেমে গেছে। আমি এখন তাদেরকে চ্যালেঞ্জ করছি। আমি কিন্তু বললাম কথাটা, এই সাবজেক্ট প্রেন্সে আমি কথা বলি না, আমি সবসময় আমরা বলি। আমি যখন তাদেরকে চ্যালেঞ্জ করছি যে জামাতে ইসলাম যত বড় বড় কথা বলেন আপনারা, মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলে দিবেন, 71-এর মুক্তিযুদ্ধ ভুল ছিল, একটা আরেকটা দেশের ষড়যন্ত্র ছিল, আমি আপনাদেরকে বলি এই কথা যারা বলেন দয়া করে মাঠে আসেন, মাঠে এসে দেখেন আপনাদের জনপ্রিয়তা কত কত। আপনারা সর্বোচ্চ 7% ভোট পাইছেন, শুনালেন, এইবার আরো 1% কমবে। জামাত যখন এখন কথা বলতে অনেক সময় এখন শিবির দিয়ে বলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সীমাবদ্ধ হয়ে গেছে, এই ছেলেরা হলো তাদের মুখপাত্র। এই যে ছেলেরা, এনসিপির ছেলেরা, এদের এক একজনের এক এক রকম অতীত, তবে বেশিরভাগের অতীতই হলো তারা জামাত এবং জামাত শিবিরের ছেলে পেলে, তারা কোনো কেউ ছাত্রলীগে ঢুইকা, কেউ অন্য ছাত্র দলে ঢুইকা নিজেদেরকে ট্রেনিং দিছে, জামাতের ট্রেনিং দিয়া 5ই আগস্টে নেতৃত্ব করছে। আমি কথাটা বলতে চাই, এরা ওই কালকে যে কথাটা বলছি, কথা তাদের বুঝার কথা। আমি বলছি যারা মুক্তিযুদ্ধে যারা একদম বিশ্বাস করে না, আপনি দেখেন, বা মুক্তিযুদ্ধকে যারা ছোট করতে চায়, তারা হলো রাজনৈতিক ভাবে বেতন। এটা তো জৈবিক প্রশ্ন না। 1 2 নম্বর হলো এই ছেলেগুলো আমার প্রতি মনে হয় রাগ করেছে। এই কারণে আমি 6ই আগস্টে একটা কথা বলেছিলাম, সেটা বলেছিলাম যে 5ই আগস্ট 2024 সনে এই দেশের শত শত মানুষের রক্তের মাধ্যমে রাইট ও রং একটা পরিবর্তন এসেছিল। সেই পরিবর্তনের সঙ্গে আমি ছিলাম। আজকে যে ছেলেটি আমাকে যেভাবে কথা বললো, ওর বাপের যেদিন জন্ম হয় না, এদিন আমি মেট্রিক পাস করে বসে আছি, কারণ ওর বাপের বয়স হলো 58 বছর। 58 বছর না, ওর বাপের বয়স হলো 52 বছর, আমার বয়স হলো 78। আমি তখন আওয়ামী লীগ মানে প্রায় এমপি হয়েছি,
আমি 40 বছর আগে এমপি হয়েছি, আমার কথাটা খুব, আমি 54 বছর আগে মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। এই ছেলেটি যেভাবে আমাকে, তার বাপ এখনো একটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, পঞ্চগড়ের আটোয়ারি থানার একটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, তার বাবার নাম হলো আখতারুজ্জামান। আমি কি বলবো, আরো বলবো আর বলবো না। তাদের তিন ভাই আছে, 3 ভাইয়ের 3টা ঘর আছে, উপরে টিন নিচে টিন। এগুলো সাধারণভাবে গ্রামের সাধারণ মানুষের থাকে, যদিও সে নিজেকে বলে তার দাদা নাকি জমিদার ছিল। আমি ছেলেকে এই কথাগুলো বলতে চাই না। আমি সেদিন প্রশ্ন করেছিলাম, এই যে 5ই আগস্টে শত শত মানুষের রক্তের উপর দিয়ে একটা পরিবর্তন আসলো, মায়ের চোখের জল এখনো শুকায় নাই, শহীদের কবরটা এখনো শুকায় নাই, হসপিটালে এখনো হাজার হাজার অসুস্থ কর্মী পড়ে আছে, আহত। তোমরা নেতারা যারা যুদ্ধে নিয়ে গেলা, তুমি সেনাপতিরা, তোমরা কোন কারণে প্লেনে চড়ে কক্সবাজার গেলা, আবার গিয়া কক্সবাজারের সবচেয়ে যে ভালো হোটেল 5 স্টার, সেই 5 স্টার রইলা। আমি যতটুকু জানি এটার মধ্যম শ্রেণীর একটা রুমের ভাড়া হইল 40,000 টাকা। যারা 5 স্টার হোটেলে থাকে বাংলাদেশের এই সময়ে, যে দেশে 60 লক্ষ লোক রাতের বেলা খোলা আকাশের নিচে ঘুমায়, যে দেশে কোটি কোটি মানুষ বেকার থাকে, যে দেশে 1/3 মানুষ রাতের বেলা ভাত খাইতে পায় না, সেই দেশে তোমরা এরোপ্লেনে গেলা, 5 স্টার হোটেলে রইলা কোন দিন? যেদিন মানুষের রক্তে রঞ্জিত হইল বাংলাদেশের মাটি। সেই দিন আমি বলেছিলাম, একটা কথা বলেছিলাম, এটা মনে করতে পারে যে আমি তাদেরকে, হ্যাঁ আমি বলছি তোমাদেরকে আমি বকা এই কারণে দিতে পারি, আমি তোমাদের বাপের ওপর একটা কথা বলেছিলাম, আমি একটা বকা দিয়েছিলাম। সেই বকাগুলা রাজনীতির বাইরে না, ভিতরে। আমি আবারও বলতে চাই, সেই বকাটা রাজনীতির বাইরে না, ভিতরে। কারণ আমি জমিদারের ফুলা বলে, তোরা জমিদারের ফুলা টাকা পাইলে কই? এটা না পাইলে কুচি ফকিন্দির ফুলারা তোরা টাকা পাইলে কই? 40,000 টাকা দিয়ে রাত্রে ঘুমাস, ওই কক্সবাজারের সমুদ্র সৈকতে বাতাস খাস, আর বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে তাদেরকে নেতা বানায়। এই কথাটা হলো তাদের মূলত জেদ। 1 2 নম্বর আরেকটা কথা বলছিলাম, যে সাদ্দাম নামে একটা ছেলে ছিল ছাত্রলীগের প্রেসিডেন্ট। এই ছেলেটার পায়ে ধরে চলতো এই ছেলেটা, কারণ সাদ্দামের বাড়িও ছিল, ছাত্রলীগের প্রেসিডেন্টের বাড়িও ছিল পঞ্চগড়ে। আর এই ছেলেটা আজকে যে আমার সম্পর্কে কথা, ওর বাড়িও পঞ্চগড়ে। 2 টাকা 4 টাকা নিয়ে চলতো, 10 টাকা নিয়ে ভাত খাইতো। এই ছেলেটাকেও সাদ্দামি নেতা বানাইছে, তার বিচার হওয়া উচিত। হ্যাঁ, এবং আজকে একজনে আমার এই দেখেন, আমার এখানে লেখা আছে যে 4টা ছেলেকে 4-5-20 লক্ষ টাকা দিয়ে শিবির থেকে ছাত্রলীগে ঢুকাইলো। আমার এই ইউটিউবে আপনি দেখেন, এবং এর মধ্যে ওই সার্জিস আলম একজন। আমি কেন কথাটা বলছি, এই যে ছেলেটা অন্যের কাছ থেকে নিয়ে 10 টাকা দিয়ে ভাত খাইতো, সেই ছেলেটা এখন, বা 100 টাকা যার ছিল না পকেটে, এখন সে 100 কোটি টাকার মালিক। আমাকে বলবে আপনি প্রমাণ দেখান, আমি প্রমাণ দেখাইতে পারবো না, 100 কোটি কিন্তু মানুষ বলে, কিন্তু একটা প্রমাণ দেখায়। এই ছেলেটি যখন বাড়িতে গেছে, তখন সৈয়দপুর বিমানবন্দর থেকে তার বাড়ি পঞ্চগড়ের আটোয়ারি পর্যন্ত 165টা গাড়ি গেছে। কথাগুলো বোঝার চেষ্টা করেন, কত টাকা হয় তারা হিসাব করুক, কিন্তু তাদের মানসিকতা এগুলো দিয়ে বোঝা যায়। এইসব ছেলেরা 100 গেট করে বাড়িতে যায়, বিমান স্পেশাল হেলিকপ্টার ভাড়া করে বাড়িতে যায়, 30,000 টাকা কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার হেলিকপ্টার ঢোকায়। আমি বলছি এইসব ছেলেরা এই যে সন্তানদেরকে মারলো, মাকে যে সন্তান হারা করলো, বাবাকে যে সন্তান হারা করলো, বোনকে যে ভাই হারা করলো, সন্তানকে যে পিতৃ হারা করলো, এই শত শত কোটি টাকার মালিক হওয়ার জন্য, এই কথাটা যদি আমি এদেরকে জিজ্ঞাসা করি, এরা বলবে উনি তো আমাদেরকে বকে। আর তোমাদেরকে বকবো না, সালাম করবো। 1 2 নম্বর হলো, তুমি আমার অস্তিত্বের উপরে হাত দাও। তুমি কি জানো? তুমি ফজলুর রহমানের চিনো না? তুমি ফজলু করো। আমি তোমার বাপের চেয়ে 20 বছরের বড়, তুমি একটা বেয়াদব ছেলে। তোমরা, আমি সবাইকে জানাই দেই, মৌলানা ভাসানী 70 বছর হয়েছে পরে কিন্তু মানুষ বলতো উনি হলো সিনিয়র মোস্ট পলিটিশিয়ান। আমার বয়স কিন্তু 78 বছর। একদিনের জন্য আমি 61 বছর পলিটিক্স করি, একদিনের জন্য আমি পলিটিক্স ছাড়ি না। আমি যে কারণে কথাগুলো বলছি, আমি ফজলুর রহমান একটা কথা বলি আপনাকে, যে তারা যে বলতেছে যে আজকে বাংলাদেশটা তারা নিচে কোথা, তাদের এত সাহস কোথা থেকে হইলো? যে সাহসে, তার বাপ তো মুক্তিযুদ্ধ দেখে নাই, তার বাপের সাথে মায়ের বিয়ে হয় নাই মুক্তিযুদ্ধের সময়, এই সময় তো সে জন্মগ্রহণ করে নাই। বা ওই যে ছেলেটা, তার বয়স 26 বছর, আমি দেখলাম সে 1998 সনে জন্মগ্রহণ করছে, যে ছেলেটার নাম হলো নাহিদ ইসলাম। মুক্তিযুদ্ধটা তো 98 সনে হয় নাই, মুক্তিযুদ্ধটা চলছে 71 সনে, তখন তো তার মা বাবার বিয়ে হয় নাই। সেই ছেলেরা যখন মুক্তিযুদ্ধ সম্পর্কে বিশ্রী কথা বলে, যখন এমন কথা বলে যে কথাগুলো সহ্য করা যায় না, কোন মুক্তিযোদ্ধা সহ্য করতে পারবে না, যে 47 আর 71 আমরা ইতিহাসের পাতায় আমরা রাখিয়া দেব, আর 24 দিয়ে আমরা নতুন ভাবে স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা শুরু করব। এই কথাটা যারা বলে, এদেরকে যদি আমি মানুষ বলি, তাহলে তো আমি মানুষ না। কারণ আমি কেন মুক্তিযুদ্ধে গেছিলাম? তাহলে মুক্তিযুদ্ধে গিয়ে আমি ভুল করছিলাম। যারা এখন এই কথাগুলো বলার সাহস পাচ্ছে, তাদের সাহসেই তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম আজমের ছবি উঠতেছে। তাদের সাহসে তো আজকে জামাতে ইসলাম বলতে চাইতেছে 71 সনে দেশে কোনো যুদ্ধ হয় নাই, হয়েছে 71 সনে ভাই ভাই গন্ডগোলের, এবং এটা দিল্লি সৃষ্টি করছে। আমি বুঝি না, যে যত কথাই বলুক, আমি ভুল হইতে পারি। বাংলাদেশের মানুষের কাছে আমি ক্ষমা প্রার্থী হয়ে বলতে চাই, মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না, মুক্তিযুদ্ধ হয়েছে বলে যারা স্বীকার করে না, 71 সনকে যারা স্বীকার করে না, তারা পাকিস্তানে বিশ্বাসী, এবং পাকিস্তানে বিশ্বাসী হলে তাদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই।
আর বাংলাদেশে থাকার যদি অধিকার না থাকে তাইলে এরা এখানে অবৈধ থাকে, তারা হলো বাংলাদেশের অবৈধ সন্তান। আমি এটা বলছি না মা বাবার অবৈধ সন্তান। কাজে বাংলাদেশে থাকতে হলে মুক্তিযুদ্ধ করেই থাকতে হবে। এরা মহাপাপী। এইসব কি বলবো, এইসব ছেলেদের এই ধরনের ভাষার দ্বারা প্রতিবাদ করে না। কি স্লোগান আসছে বাংলাদেশে এখন? এই স্লোগানটা কে আনছে? ইসলামী ছাত্র শিবির, এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা। যারা বলে গাছের ডালে কি, অমুকের কি, 1 2 3 4, এইসব স্লোগান গুলো তো এরাই আনছে। এদেরকে যারা খারাপ বলে না, এদেরকে যারা কোনো কথা বলতে চায় না ভয়ে, হয় তারা ভীরু কাপুরুষ, তা না হলে অমানুষ। আমি অমানুষও না, ভীরু কাপুরুষও না। যতই আমাকে আপনারা লক্ষ্য করছেন, বাংলাদেশের মানুষ সাক্ষী থাকবেন, 18 কোটি মানুষ। আমি বাংলাদেশের সারা পৃথিবীর গণতন্ত্রকে আমি মানুষকে বলি, আমি 78 বছর বয়স, আমার নাম ফজলুর রহমান, আমি মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম। অন্য সব বাদ দেন, 61 বছর যাবত আমি মানুষের পক্ষে পলিটিক্স করি। আমার ঘর নাই, বাড়ি নাই, আমি ভাড়া বাসায় থাকি। আমার নাম ফজলুর রহমান। আমি কথাটা বলছি, আমাকে যারা হত্যা করার আজকে হুমকি দিছে, তাদের সম্পর্কে এই সরকার কি কি পদক্ষেপ নেয় এটা আমি দেখতে চাই। আমি ভয়ে বলছি না কথাটা। আমাকে যারা হত্যা করার হুমকি দিছে, এবং বিএনপি কে, হ্যাঁ কেমন বেটা বিএনপির মতো, আরে বিএনপি একটা আঙ্গুলের লুম শিখতে পারবি তোরা? বিএনপি কে বলছে ফজলুর রহমান যদি এক্সপেল না করো আর কয়েকজন রে, তাইলে কিন্তু আমরা দেখে দিব বিএনপি রে। হ্যাঁ দেখে দিবে। 3টা মানুষ হয় না, 60টা মানুষ বক্তৃতা করো স্টেজে বৈশা। হ্যাঁ 3 টাকার মানুষ আসলে না 3000 টাকার ভাঙ্গে বিগাউদা বক্তৃতা করস। 2 টাকা দিয়ে রিক্সা চড়তে পারতে না, 2 কোটি টাকার গাড়ি চড়স। তোরা আমারে বকাবকি করস, এই বেটারা তোরা পাইছসটা কি? বাপ দাদা কাউকে রাখবে না, যে বাপকে মানে না দাদাকে মানে না সে কি? একজন বললো আমি দাদাকে মানি না, 47 হইল আমার দাদা, আর বাপ আসিলই না আমার। 71 হইল যারা বলে এটা আমি মানি না, এটা আমার বাপ ছিল, এটা আমি মানি না। এখন আমার চাচা রে আমি বাপ ডাকবো 24-এ। এদেরকে কি বলা হয় বাংলা ভাষাটা বলেন তো দেখি? আমি নাই বা বললাম, আমি এদেরকে আর কিছু বলবো না। আমি বলতে চাই আপনাকে, দেশ যেদিকে যাচ্ছে ইউনূস সাহেব, আমি বলছি দেশ যেদিকে যাচ্ছে, আমি শেষ করছি না, দেশ যেদিকে যাচ্ছে, ইউনূস সাহেব যেদিকে দেশকে নিয়ে যাচ্ছেন, আমি সবসময় একটা কথা বলি, ইউনূস সাহেব আপনি অনেক বড় মাপের মানুষ, কিন্তু চালাকি আর বড় মানুষ এক জিনিস না। কানিং এন্ড ইন্টেলিজেন্ট ইজ নট সেম, ইন্টেলিজেন্ট এন্ড নলেজ ইজ নট সেম। আপনি জ্ঞানকে বুদ্ধি মনে করেন না, বুদ্ধিকে আবার দ্রুততা মনে করেন না, বা দ্রুততাকে আবার জ্ঞান মনে করেন না। আপনি যা করেন কেউই কিছু বুঝে না ইউনূস সাহেব, এটা কিন্তু ঠিক না। আপনি একদিক দিয়ে ইলেকশনের ডেট ঘোষণা করেন, হ্যাঁ, আর একদিক দিয়ে জামাত এনসিপি তারা বা আপনার যারা সবচেয়ে কাছের লোক, যাদের মাথায় হাত দিয়ে আপনি বলেন এই তোরা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যাদের সাথে বুক মিলায় কুলাকুলি করেন, নাতির চেয়েও কম বয়সী ছেলে পেলে যাদেরকে বানায় ফেলেন বাংলার প্রধানমন্ত্রী, তারা যখন বলে না না আমরা তো ইলেকশন মানি না, তখন আমরা কিন্তু বুঝি ইউনূস সাহেব রাত্রের বেলা আপনি তাদেরকে বলে দিচ্ছেন আমি ইলেকশনের ডেট ঘোষণা করব তারেক রহমান সাহেব সহ বিএনপি কে খুশি করার জন্য কিছুদিন, আর তোরা রাত্রের বেলা পরের দিন স্লোগান দিবে ইলেকশন মানি না। পিআর না হলে, এটা পিআর না কি কয়, আমরা ইলেকশন মানি না। হ্যাঁ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আরে বাপ রে বাপ, না হলে মানে না। কয়েকদিন পরে করবো না আমাদের সবাই 2টা করে বিয়ে না করায় দিলে আমরা ইলেকশন মানি না। আর মৌলানা সাদিনী আছেন ওই যে জামাতের আমির, এখন শুনলাম আল্লাহ তারে ভালো করুক, সবাইকে সুস্থ রাখুক, আমি শুনলাম উনারা এখন আবার বলতেছে এইটা না হলে কিছুদিন পরে কইবো আবার যে আপনারা যদি আমাদেরকে মোটামুটি ভাবে আরো ওই যে ইসলামিক শরীয়ত মতে সাইটে করে বিয়ে করায় না দেন তাহলে ইলেকশন মানো। কাজে ওনারা কত ধরনের অজুহাত খুঁজবে ইলেকশন না করার জন্য। আমি ইউনূস সাহেবকে বলি, ওই যে এই কথাটা আপনার সম্পর্কে আমি সবসময় বলি, আজকেও বললাম, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া দাঁড়ো। আপনি কি সেই চরিত্রের মানুষ? তা না হলে ইলেকশন দিচ্ছেন, ইলেকশন স্টিক করেন। এখন আবার দেখি নির্বাচন কমিশনার সাহেব একটু আগায় 3 পা পিছায়, কি যেন কি কইতে চাই, এটা কি একটা দেশ, কার ভিতরে কি আছে আল্লাহ জানে, কিছু জানে না। বাংলাদেশের মানুষ কিছু জানে না কি হতে যাচ্ছে, এই দেশটা কার। শুধু আজকে দেখলাম চট্টগ্রাম বন্দরটা মোটামুটি নতুনদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এইটা করার জন্য দেরি করতেছেন কিনা, যাতে করে ওই সেন্ট মার্টিন দ্বীপে কোন দেশের স্টিমার লাগতে পারে অথবা করিডোর দিয়ে দিতে পারেন, এইসব করার জন্য ইলেকশনের নামে বাহানা করতেছেন কিনা আমি জানি না। কিন্তু এই কথাগুলো কইলে যারা আমাদেরকে হত্যা করার হুমকি দেয়, আমরা যাদেরকে বলি যে যারা মুক্তিযুদ্ধ মানে না, তারা হলো রাজনৈতিক ভাবে, কালকে কি বলছি আজকেও আমি কথাটা বলবো, এইটাই তারা যারা মুক্তিযুদ্ধকে মানে না, রাজনৈতিক ভাবে তারা বেজন্ম। এই দেশে থাকার তাদের কোনো রাইট নাই। এই কথাটা আমি আবারও আজকে বললাম। মুক্তিযুদ্ধ মানবেন না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএসসিতে গোলাম আজম নিজামীদের ছবি টাঙাইবেন আর স্লোগান দেবেন পাকিস্তান জিন্দাবাদ, আর সেটা আমাদের মান্য চলতে হইব, তাই আমরা দেশপ্রেমিক আপনাদের সাথে। এটা মানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকারদের একটা কারখানা বানাইছেন, এটা নেতা বানাইছেন এক রাজাকারের বাচ্চারা, ভাইস চ্যান্সেলর, এদেরকে বানাইছেন সব। এইখানে বাংলাদেশটাকে একটা ধ্বংস করার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে। আমরা এগুলো মানি না বলে ফজলুর রহমানদেরকে হত্যা মাইরেন। যারা মারতেছেন আমাকে আমি আবারও বলছি,
বাংলাদেশে 18 কোটি মানুষ, বাংলাদেশের সমস্ত মানুষকে আমি বলতে চাই যে আমাকে যারা হত্যা করবে তারা হলো এরা, যারা বাংলাদেশের স্বাধীনতা মানে না, যারা 71-কে মুক্তিযুদ্ধ মানে না। আমি যদি কোনো কারণে মৃত্যুবরণ করি, মৃত্যু নরমালি না অ্যাবনরমালি, তাইলে বুঝতে হবে ওরা আমাকে হত্যা করছে। এমনকি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হত্যা আমি নিহত হইলে ওইটা ধরে নিতে হবে যে এর পিছনে তাদের কোনো আগের দিন হাত ছিল, যাতে ফজলুর রহমান অ্যাক্সিডেন্ট করে মরে। আমি তো এখনো বিশ্বাস করি একজন বীর প্রতীক এই দেশের একজন সেনাপতি ছিল, আমাদের বাহিনীর সেনাবাহিনীর একজন সেনাপতি ছিল হারুনুর রশিদ। সে কিভাবে মারা গেল আমি এটার বিচার চাই এবং তদন্ত চাই। যদি সে অ্যাবনরমালি মারা গিয়ে থাকে, তাকে কেউ করে থাকে, আমি তার বিচার চাই। এই দেশে কে কখন কই দিয়ে মরতে, প্রধান সেনাপতি ছিল সে মরে গেল, মনে হলো যেমন একটা সাধারণ একটা মানুষ মারা গেছে। আমি তাই আজকে আপনি আমাকে এই সুযোগ দিচ্ছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। এই দেশে এখন যা চলছে, যদি একটা নির্বাচন সঠিক সময়ে, যে সময়টা ইউনূস সাহেব উচ্চারণ করছে সেই সময় না হয়, আমি বলে দিলাম দেশ থাকবে কি থাকবে না, এটা কিন্তু ইতিহাসে লেখা থাকবে, এই দেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না। আপনার যে নির্বাচন হবে, ডক্টর ইউনূস নির্বাচন দিতে চান? আমি আপনাকে এভাবে বলি কথাটা, আওয়ামী লীগ 3 বার ভোট করছে, 14 সন, 18 সন, 24 সন। শুধু বিএনপি যায় নাই, জামাত যায় নাই। 18 সনে গেছিল, যদি আমি পরে বলছি, কিন্তু জাতীয় পার্টি গেছিল, আর কিছু দল গেছিল। কিন্তু দেখা গেল ভোটের বেলায় 10%-এর বেশি, 12%-এর বেশি ভোট কাস্ট হয় না, জোর করে ভোট কাস্ট করাইতে হয়। এমনকি আওয়ামী লীগের যে 40%, 42% ভোট আছে, তারাও সেন্টারে যায় না, কারণ এটা নিয়ে তারা কোনো ইন্টারেস্ট ফিল করে না। দেখে যেতে তো কোনো কম্পিটিশন নাই, কম্পিটিশন নাই, গিয়া কি লাভ হবে? হচ্ছে হ্যাঁ, এক দুপুর ঘুমায় নেই মানুষ, এক দুপুর ঘুমায়, আর কে বৃষ্টির দিন হলে খিচুড়ি দেখায়, মানুষ ভোটে যায় না। এইবারে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে ভোট হয়, আওয়ামী লীগ তো আসলে বাদ হবে, আমার যেটা মনে হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ভোট হয়, তাহলে তো আগে আপনি 40-42% ভোট বাদ দিয়ে দিলেন। তাইলে ভোটের মধ্যে কম্পিটিশন হইব কার? বিএনপি থাকবে 1 নম্বরে, তার সাথে কিছু দল থাকবে, আর জামাত থাকবে তার বিপক্ষে, তার সাথে কিছু দল থাকবে। কারণ জামাত হলো মুনাফেকদের একটা দল, জামাতের রাগ করতে পারে। আমি তাদেরকে বলি খালেদা জিয়ার অসীম সহ্য, তা না হলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থাকতেই যে বেইমানিটা আপনারা যে বিএনপির সাথে করছেন, খালেদা জিয়া যদি আপনাদেরকে গত 15 বছর আঁচল দিয়ে ঢেকে না রাখতো, তাহলে আপনাদের দল বঙ্গোপসাগরে পড়ে গেল। সেই জামাত ইসলাম আরো কিছু দল নিয়ে বিরুদ্ধে কন্টেস্ট করবে। যখন একদিকে বিএনপি থাকবে আর একদিকে জামাত থাকবে, ভোটের যে আগ্রহটা মানুষের সেরকম থাকবে না। এখন আজকে দেখলাম জামাত বলল যে যদি ওই আনুপাতিক হারে ভোটের রেজাল্ট দেওয়া না হয়, ভোট দেওয়া না হয়, তাহলে আমরা ইলেকশনে যাব কিনা চিন্তা করব। এনসিপিও একই কথা বললো, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, এই 3টা দল যদি না যায়, শুধু বিএনপি যায়, তাহলে আর বিরুদ্ধে যাওয়ার রইল কে? তখন তো ইলেকশনের কোনো ইন্টারেস্ট থাকবে না। ইউনূস সাহেব ইচ্ছা করলেও একটা ইলেকশন করিয়া কোনো পৃথিবীকে বুঝাইতে পারবে না। ওই সেটাকে আপনি যে বলছিলেন যে ওই যে সর্প হইয়া দংশন করে ওঝা হইয়া ঝাড়ে, সেই ফর্মুলাই পড়ে কিনা আর কি? যে সেই ফর্মুলা ইউনূস সাহেব যখনই ভোট হবে, ইউনূস সাহেব বলবে হ্যাঁ আমি তো কত চেষ্টা করলাম, আমি আরো কিছুদিন থাইকা দেখি আপনাদেরকে। এখন দেখি 28-29 সনে একটা ভোট হইলে হইতেও পারে, এইটাও লেখে। আরে আমি প্রতিদিন সকালে উঠে দেখি তো, আর রাত্রে কিছু কথা এমন দেখি যে কিছু কিছু কথা দেখি অনেক রাত্রে ঘুম হয় না, অনেক রাত্রে ঘুম হয় না। এটাকে একটা দেশ আমরা বানাইছিলাম। আমি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করি, এইরকম একটা দেশে কি বাস করা যায়, যে দেশে প্রত্যেক দিন দেখেন আপনি মব হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে, বিচার নাই, আচার নাই, কিচ্ছু নাই, যে দেশে পুলিশের কোনো মূল্য নাই, যে দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরে বসে থাকে, যে দেশে কিছু লোক চুরি ডাকাতি বদমাইশি লুণ্ঠন করে, তাদের হইল দেশ। যারা সচিবালয়ে বসে থাকে ইসলামী ছাত্র শিবিরের নামে বা অন্য ছাত্র সংগঠনের নামে বা এনসিপির নামে, যারা এই দেশে শুধু সচিবালয় বেচা খায়, অফিস বেচা খায়, চাকরি বেচা খায়, কন্ট্রাক্টারি বেচা খায়, এদের হলো দেশ। এর চেয়ে কিন্তু আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলি, এর চেয়ে খারাপ সময় কোনোদিন বাংলাদেশে ছিল না। এখন যে ধরনের লুটপাটটা হচ্ছে, সেই লুটপাট হইতেছে বাংলাদেশে। আর সমস্ত লুটপাটের জন্য দায়ী হইল কে? জাকি চোহারায় দিল্লি বলে কেষ্টা বেটাই চোর। জানেন তো রবি ঠাকুরের সেই কবিতা, যাকে চোহারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। যা কিছু হবে বাংলাদেশে, দোষের ভাগীকে আওয়ামী লীগ তো পলাইছে, এখন দোষের ভাগী হইল বিএনপি। সান্দাবাজ, ধান্দাবাজ, খুনবাজ সব হলো বিএনপি। কে কয়ে দেয়? জামাত। কয় কে? জামাতের টেলিভিশন, জামাতের ইউটিউব। কে এটাকে সাপোর্ট করে? জামাতের লোকজন বা এই শ্রেণীর লোকজন যারা স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মনে করতেছে বিএনপি কে যদি চান্দাবাজ ধান্দাবাজ করে আনপপুলার করে ফেলে দিতে পারি, আওয়ামী লীগ পালাইছে, বিএনপি চলে যাবে, আমরা চিরদিনের জন্য এই দেশটাকে পাকিস্তান এবং আফগানিস্তান বানাইতে পারবো। এই চক্রান্তটা চলছে। এই চক্রান্তটা অনেকেই বুঝে না। আমি দেখলাম আমার
দলেরও অনেকেই বলে, আমি এখানে গেলে পরে বিএনপির কর্মীরা যখন আমার দেখে দৌড়ে এসে বলে আপনি যা বলেন ঠিক বলে। কিন্তু অনেকের মুখ থেকে যেসব কথা শুনি, না না দেশ ভাগ করুন যাইতো না, এই 54 বছর পরে দেশ কেমনে ভাগ করে, অনেকের মুখ থেকে শুনি। হায় হায়, আমি তো ভাগ করতে চাই না। আমি তো কোনোদিন বলি নাই জামাত ইসলাম আলবদর রাজাকার। আমি তো বলছি সেই দিন 5ই আগস্টের পরে যখন জামাত ইসলাম বলা শুরু করলো, যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিলা মুক্তিযুদ্ধ নামে, এরা আল্লাহর কাছে মাপ চাও, তোমরা মহাপাপী। যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিলা সেদিনও তো আমি বুঝলাম, আরে আমি তো এমন জায়গাতে যাইতেছি, আমি তো ডাকাইতের পিছনে সবকিছু হারাই ফেলছি। আমি তখনই বোঝাই রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধকে যদি বলো মহাপাপ তাহলে কিন্তু সাবধান, আমরা কিন্তু এখনো জীবিত আছি মুক্তিযোদ্ধা। তখন বলছি, আমি তো সবসময় জামাতকে বলছি, হে জামাত ভাইরা আমার, তোমরা 54 বছর আগে যা হয়েছে তোমরা মাপ চাই ফেলো, আমরাও বাদ দিয়া দেই। তোমরা ইসলামের নামে রাজনীতি করো, আমরা গণতন্ত্রের নামে রাজনীতি করব। আরেকজন কমিউনিস্ট পার্টির নামে রাজনীতি করবে, করো। তোমরা যদি ভোটে পাস করতে পারো, ইসলাম কায়েম করো। আমি তো কতবার কথাগুলো বলছি। এরপরে ফজলুর রহমান এলো সবচেয়ে খারাপ। আমি তো এটা বলতে চাই যে জামাত এখন 7% ভোটের মালিক হয়ে 70% পাওয়ার দেখায়। এই দেশে তো থাকার মতো ইচ্ছা করে না যে জামাতের 7% ভোট সে 70% পাওয়ার দেখায়। আবার আমাদের নেতারা দেখে হাসা 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 কি কি যেন করে টোকে। 70% পাওয়ার দেখো, আমি কি বলতে পারি না ঠিক আছে 70% পাওয়ার দেখো, ইলেকশন করে দেখাও তো কয়টা সিট পাও, সারা বাংলাদেশে কোথায় কয়টা সিট পাও, চ্যালেঞ্জ করো। না, এটা করবো না। শুধু চক্রান্ত করিয়া মানুষকে ইসলামের নামে ধর্ম ব্যবসা করিয়া মানুষকে ভুল বুঝাইয়া, ধর্মপ্রাণ মানুষকে ভুল বুঝাইয়া এই দেশে শুধু বিনা নির্বাচনে ক্ষমতায় থাকতে চাইবা। আর যারা আমরা যুদ্ধ করছি এরা হইলাম মহাপাপী। ঘরটা আমরা করে দিছি, বিল্ডিংটা আমরা করে দিছি, জমিটা আমরা করে দিছি, এই দেশে তোরা থাকস, লজ্জা করে না? মুক্তিযোদ্ধাকে এইভাবে হুমকিতে শ্রদ্ধা করে না? তোর বাপের যুদ্ধ করছে না আমি করছি? তোর বাপের বয়স তো সময় 4 বছর আছিল, আমি যুদ্ধ করছি। আমারে হুমে আমার দেশে থেকে আমারে হুমকি দিয়েছে, আমি মুক্তিযোদ্ধা? মার তো দেখি, মাইরে ফেলবি। আমি সমস্ত মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, এই সব বেয়াদবদেরকে আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষ চিনে রাখেন। আপনাদেরকে আমি হাত জোর করে বলি, আমার কোনো কথা নাই, ইলেকশন চাই না, মন্ত্রিত্ব চাই না, এমপিগিরি চাই না, কিচ্ছু চাই না আমি নিজে ব্যক্তিগত ভাবে। কিন্তু আমি মুক্তিযুদ্ধকে যারা অপমান করে তাদেরকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই আমি ছাড়বো না। যারা মুক্তিযুদ্ধকে বলবে যে দেশে যুদ্ধ হয় নাই, এই দেশ 30 লক্ষ লোকের রক্ত বৃথা গেছে, এদেশে মায়ের চোখের জল বৃথা গেছে, এদেশে পিতার হাত বৃথা গেছে, এদেশের সন্তানের কান্না বৃথা গেছে। আজ থেকে 54 বছর আগে বাপের সামনে মেয়ের ধর্ষণ করছে, সব বৃথা গেছে। আমাকে আজকে মান্য ফেলতে হবে? কোন ব্যাটার কথা মানবো? কে পাওয়ার আশায় মানবো? হ্যাঁ মানবো। কোনটা মানবো? ৭১ যুদ্ধ হয়েছিল, যুদ্ধ করে 1000 বছর পরে বাঙালি জাতি যুদ্ধের মাধ্যমে দেশটাকে স্বাধীন করছিল, বাঙালি জাতির একটা রাষ্ট্র হয়েছিল। ভুল ত্রুটি সহ আমরা এই রাষ্ট্রটা কেড়ে নিয়েছি। এই বেটারা, এই রাজাকারের বাচ্চারা, 1970 সনে পাকিস্তান আমলে 375 কোটি টাকার বাজেট হয়েছিল পূর্ব পাকিস্তানে, এখন 7 লক্ষ কোটি টাকার বাজেট হয়। বাংলাদেশ করে খুব খারাপ করছি? হ্যাঁ, কোন বাঙালির সন্তানের একটা ব্যাংক ছিল না, এখন শত শত বাঙালির সন্তানের ব্যাংক আছে, ডাইরেক্টর আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে। কোন বাঙালির ছেলে জেনারেল ছিল না, কোন বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ছিল না। সেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে, যুদ্ধ হওয়ার কারণে হয়েছে। কোন বাঙালির ছেলে সচিব ছিল না, কোন বাঙালির ছেলে এডিশনাল সচিব ছিল না, কোন বাঙালির ছেলে এই দেশে বিদেশে বড় চাকরি পাইতো না। কোন বাঙালির ছেলে বিদেশে গিয়া ওই আমেরিকাতে, লন্ডনে, ইউরোপে, সৌদি আরবে, আবুধাবিতে, সমস্ত জায়গাতে কোটি কোটি বাঙালি এখন টাকা পাঠায়। বাঙালির ছেলেদের একটা পাসপোর্ট পাইতো না। সেই বাঙালির ছেলেরা এখন বলে না মুক্তিযুদ্ধ হয়েছে না, মুক্তিযুদ্ধ ঠিক হয়েছে না, এটা হয়েছিল না। আমি এদেরকে বলি, নিমক হারামের বাচ্চা, বাংলাদেশের খায়া পাকিস্তানের গুণ গাও, মুক্তিযোদ্ধার খাও রাজাকারের গুণ গাও, এটা কইলেই খারাপ। ফজলুর রহমান, মুক্তিযুদ্ধ মান্য সব করো, সব করো, দেখি বাপের পাঠালে ইলেকশনে আসো। এই পঞ্চগড় যে আমাকে কথা বললাম, পঞ্চগড় তেতুলিয়া আটোয়ারি সিটে কয় বুট পাও দেখুন তো, আটোয়ারির বেটা, আক্তারের বেটা, দেখুন তো কত বুট পাও। ইলেকশন করে দেখে তো, কোন সময় গিয়া পাও ধরো জামাতের, কোন সময় গিয়ে পায়ে ধরো হেফাজতে ইসলামের, কোন সময় গিয়ে পায়ে ধরো কি আন্দোলন, ইসলামী আন্দোলনের। এখন আবার গাড়ি চড়তে চাইতেছো বিএনপি। হে বিএনপি দেখলে পড়ি, নেতারা দেখলে পড়ি, বুকে ধরায় ধরে পায়ে সালাম করে, ভাই যা কইছি মাফ করেন, আমরা একটা সিট দিন। এই তো তোমাদের রাজনীতি। এই ধরনের চালাক চতুর, এই ধরনের বেঈমান ছেলে পেলে, লোভী, এই ধরনের বাটপার ছেলে পেলে, এই ধরনের মানুষকে হত্যা করে যারা কক্সবাজারের সমুদ্র সৈকতে বেড়াতে যায়, 5 স্টার হোটেলে থাকে, এই সব ছেলে পেলের কাছে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দিতে হবে। আর এটার বিরোধিতা করলে ফজলুর রহমানকে মেরে ফেলা। আমি তাই আপনার কাছে
আপনার মাধ্যমে সারা দেশবাসীকে বলতে চাই, এইসব বেয়াদব ছেলেদেরকে চিনে রাখুন। এই এইসব বেয়াদবদের বেয়াদব থামানোর কেউ নাই? না, নাই। এই পৃথিবীতে আল্লাহ এদেরকে জন্ম দিয়েছে, এদেরকে থামানোর কেউ নেই। এরা হইলো আজরাইলের সন্তান, এরা হইলো আজরাইলের সন্তান, এদেরকে কেউ থামাইবে না। এরা হলো বেয়াদব, বেতমিজ, বেতাসির। এরা ফজলুর রহমানের নাম ফজু পাগলা, ফজলু বলে। আরে কয় কি এই পৃথিবীতে? এটা সেদিনই আমি বলছিলাম, বিএনপি বুঝে নাই, কিন্তু আমি বুঝছিলাম যে যেদিন শেখ মুজিবের মাথার উপরে প্রস্রাব করছে, আমি সেদিন বলছিলাম যে জিয়াউর রহমানের কিন্তু এই অপমানটা করবে। এই অপমান যখন তারা শুরু করছে, কাজে আমার মতো ফজলুর রহমানের তো ফজু পাগলা বলবে। আমি কে? জিয়াউর রহমানের মুখের উপরে যারা বুট দিয়ে পারতে পারে, আগুন লাগাই দিতে পারে, তারেক রহমানকে যারা বিশ্বাস, আমি ফজলুর রহমান কে? এদেরকে থামানো উচিত না? আমি কেমনে থামাবো? যাদের থামানো উচিত তারাই তো থামায় না। এই ভাষায় কি একটা দেশের রাজনীতি চলে? আমারে বলে আমি বাজে ভাষা বলে। আমি ইলেকশন করছি, প্রথম ইলেকশন করছি, একটা টাকা নিজের হাত থেকে খরচ করে নাই। বক্তৃতা করিয়া ক্যাসেটের যে টাকা পাইছি বিক্রি করে সেই টাকায় আমি ইলেকশন করছি। আমার নাম ফজলুর রহমান। এটা বাংলাদেশে কারো ইতিহাস নাই। কিশোরগঞ্জ সদরের আমি 86 এমপি হয়েছি শুধু বক্তৃতার ক্যাসেট বিক্রি করিয়া। কাজে আমি বক্তৃতা বাজে বক্তৃতা করলে লাখ লাখ মানুষ খাড়ায় থাকে কেন? ফজলুর রহমানের বক্তৃতা শোনার জন্য লাখ লাখ মানুষ খাড়ায় থাকে। তোরা যে মিটিংটা করছো সেদিন শহীদ মিনারে 3 তারিখে, এই যে 5,000 লোক, আগে তোদের কথায় বুঝলাম 5,000 লোক, আরে তুই কইতেছি কেন? সন্তানের মতো তোমাদের কথাই বলা, আপনাদের কথায় মহানদের ছেলেরা যে মিটিং করলেন আপনারা, 5,000 মানুষ হয়েছে। আমি ফজলুর রহমান খালি বাউ হাতটা উঁচা করে কোন জায়গাতে দাঁড়ালি 10,000 লোক হয়। ফজলুর রহমান কি কয় শুনে গিয়া, আর ফজলুর রহমান করে এইরকম ধরনের ফজু পাগলা, ফজ্জা মাইরে ফেলবো, এগুলা বলে ফেললা? হ্যাঁ, এই দেশটা সৃষ্টি করছিলাম কি এই কথাগুলা শোনার জন্য? আমার দেশে থাকো, আমার দেশে খাও, মুক্তিযুদ্ধের দেশে থাকো, মুক্তিযুদ্ধের দেশে খাও। লাখে লাখে হাজার হাজার মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে, আর তাদেরকে অসম্মানজনক ভাবে কথা বলো। তোমরা তো হইলা নিমক হারাম, তোমরা তো হইলা অকৃতজ্ঞের জাত। ফজলু ভাই, এমনিতে আগামী ধরেন আপনার একটা ৭১ মঞ্চ ৭১ নামে একটি মুক্তিযোদ্ধাদের সংগঠন হয়েছে। তারা আপনি এটার ব্যাপারে কিছু জানাবেন? আপনার কি মুক্তিযোদ্ধারা কোনোভাবে ঐক্যবদ্ধ হতে পারে? নিশ্চয়ই আপনাদের পেছনে লক্ষ কোটি মানুষ দাঁড়িয়ে যাবে। শুনেন, এইখানে আমার প্রবলেম যেটা, আমি একটা রাজনৈতিক দল করি, অন্য একটা রাজনৈতিক, ভিন্ন একটা রাজনৈতিক দল, আমি আপনাকে বলি, কিন্তু মুক্তিযোদ্ধারাই এক হোক, আমি মৃত্যুর আগে ওটা চাপ। মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন হোক। যে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল 1972 সনের সংবিধানের সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, সেই 4টি আদর্শের পক্ষে মুক্তিযোদ্ধারা এক হোক। অবশ্যই আমি এটা চাপ, সেই আদর্শের পক্ষে। হ্যাঁ, যদি এটা পুরানো আদর্শ হয়ে থাকে, অনেক কিছু ইতিহাসের পুরানো হয়ে, যেগুলোকে মানুষ বাদ দেয়। ইসলাম তো 1400 বছর পুরানো, এই কারণে কেন বলবো আর ইসলাম এগুলো তো পুরানো হয়ে গেছে, এগুলো চলে না, এগুলো বাদ দেও। আমি তো সবসময় বলি আমার দিনের নবী বাইচা থাকলে বদরের যুদ্ধ করতে এখন কি লাঠি লয়ে যাইতো কিনা। আমি তো মৌলানা সাহেবদেরকে প্রশ্ন করি। কাজেই যদি আধুনিকতা করতে চাও, সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হইতে পারে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু সংবিধানটাকে আপনি বাতিল করে দিবেন, ওই নতুন ভাবে লিখে দিব, বাম হাত দিয়ে ঢিল মারে ফেলাই দিব। কইতেছে কে? একজন মার্কিন নাগরিক, গায়ের রং কালো, কিন্তু 40 বছর আগে গিয়ে আমেরিকার নাগরিক হয়েছে, উনি আমার দেশের সংবিধান লিখবো, এটা আমার মানতে হবে। আমি কথা সবগুলা বলতে পারবো না, কারণ আমি এমন একটা জায়গাতে আটকা আছি। তা না হলে এই দেশে একটা কথা আপনাকে বলি, মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষে, মুক্তিযুদ্ধ জীবিত আছে 1,12,000। আমি ওই দিন একটা হিসাব নিলাম, 1,12,000 মুক্তিযোদ্ধা জীবিত আছে, সবার বয়স 70-এর উপরে। কাজে এই মুক্তিযোদ্ধা ফিজিক্যালি আর কিছু করার নাই, দোয়া করা ছাড়া, আর পরামর্শ দেওয়া ছাড়া, আর জ্ঞান দেওয়া ছাড়া। আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের লোক কিন্তু 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 75 লাখ। আমি ওই দিনও বলছি, আজকেও বলি, আগামী দিনও বলবো। আমি জিগাইছি অনেকগুলা মিটিং এ, আমার তো আপনারা পছন্দ করেন না, আমি নাকি জামাতে বকি না। আমি জামাতে বকি না, আমি বকি মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে। আপনারা হাত তুলেন তো দেখি, বলেন তো দেখি, রাজাকার ভালো না মুক্তিযুদ্ধ ভালো? এখানে তো আপনারা আমার সামনে 10,000 লোক আছেন, কারণ আমার এলাকাতে আমি মিটিং করলে 10,000-এর নিচে লোক হয় না। আপনার 10,000 লোক আছেন, এই হাত তুলেন কারা কারা রাজাকার ভালো, এটা কারা হাত তুলেন? একটা হাতও উঠে না। আচ্ছা, মুক্তিযোদ্ধা ভালো কারা কারা হাত তুলেন? 10,000 হাত, 20,000 হাত উঠে। আমার কথাগুলো খুব বুঝার চেষ্টা। ওখান থেকে আমি তাদেরকে জিজ্ঞাসা করি, আচ্ছা কে কে রাজাকার কমান্ডারের ছেলে হাত তুলেন তো দেখি। একটা হাত উঠে না। গৌরব করেন রাজাকার কমান্ডারের ছেলে বলে, একটা হাত উঠে না। আচ্ছা, কার বাবা মুক্তিযুদ্ধ ছিল, রিক্সা চালাইতো, দেখবেন 50 জনে হাত তুলছে। সে গৌরব, ফজলু ভাই আমার চিনেন না? ওই যে আমার বাবা, আমি এখন রিক্সা চালাই, আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধ ছিল। এটা গৌরব। আর এই গৌরবটা ওই সার্জিস আলমদের কথায় আমার বিক্রি করে দিতে হবে, ওই নাহিদদের কথায় যে না কোনো মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ হয়েছে, এটা বাদ দিলাম। পুরান জিনিস ভুলে যান গা, বাপ হতো পুরান, তারে ভুলে দাও গা। পুরান জিনিস যদি বলে দাও, বাপ পুরান ভুলে দাও গা। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। পুরান জিনিস হলেই বাদালেন লাগবো। কোরআন শরীফ তো 1400 বছরের পুরান, বাদালেন লাগবো। তা আপনি মুসলমান হইলে পরে যদি কোরআন শরীফ বাদালেন, তাহলে আপনার মুসলমান হওয়ার দরকার থাকে, আপনি তো কাফের।
কাজে আপনি যদি বাংলাদেশ মানেন তাইলে আপনি বাংলাদেশি এবং বাঙালি। আর বাংলাদেশ যদি না মানেন আপনি যান দূরে গিয়ে ওখানে স্লোগান দেন। ওই যে দেখি ঢাকা নিয়ে স্লোগান দেয়, তুমিও জানো আমিও জানি রাজাকাররা পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি আলবদররা পাকিস্তানি। এই স্লোগান কিন্তু শুনতে হবে সারা জীবন। আর এই স্লোগান দিলে জামাত একটু পিছায় যায়, কিন্তু ওই ছেলেগুলো আগায় আসে। কারণ জামাত তো পরাজিত হয়েছে, আর এই ছেলেগুলো মনে করতেছে আমরা তো পরাজিত, কিন্তু না। যদি মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দেও তোমাদের অবস্থা তাই হবে। দেখো না, একসময় তোমাদের ডাকে মাঠে 10 লাখ লোক আইছিল, এখন 10,000-ও আসে না। এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবা রিক্সাওয়ালা বাদে আর তুমি বাদে আর কোনো। এটা তো জামাতি, এরাও তো জামাতের আলাদা একটা রূপ। ইউ আর রাইট, এই ব্যাপারে আমি এগ্রি করলাম আপনার সঙ্গে। না, আপনিও কয়েকবারই বলেছেন যে এদের অনেকগুলো মাথা, জামাতের অনেকগুলো মাথা, সেই মাথা নিয়ে তারা একটা ক্যামোফ্লেক্স তৈরি করেছে। এমনিতে এদের এই বেয়াদবদের থামানোর আপনি বলতেছেন কেউ নাই, এইভাবে তো আর দেশ চলে না, তাই না? জনগণ বুঝবে, নামবে, হয়তো বা কারো না কারো জীবন সর্বনাশ হবে, তারপরে জনগণের হুঁশ আসবে, তারপরে হুঁশ আসবে। আমার মতো মানুষকে যখন মবের হুমকি দেওয়া হয়, ফজলুর রহমানে মেরে ফেলবো, আমি কল্পনাও করি না। কত কিছু পার হয়ে আসলাম জীবনে, আমি ফজলুর রহমানকে মারি ফেলবে। একটা দোষ যদি জীবনে কেউ দেখাইতে পারে ফজলুর রহমানের রাজনীতিতে, যে অমুকের একটা চর মারছি, অমুকের কাছ থেকে 10 টাকা চান্দা আনছি, অন্যায় করে 2 টাকা রোজগার করছি, একটা লোক যদি বাংলাদেশে বলতে পারে অমুকের কাছে 5 টাকা চান্দা আনছি, যদি বলতে পারে, জীবনে কোনোদিন রাজনীতি করবে। সেই ফজলুর রহমানকে যখন মব করে ভয় দেখায় হত্যা করবে, আরে কয় কি, আমার জীবনের মালিক তো আল্লাহ। তার জীবন তো আমি 54 বছর আগে 1971 সালে দিয়ে আইছি, এখন তো আমি বাইচা আছি। এটাকে যদি আমি বলি আমি সারপ্লাস জীবন পাইছি, এটা আমার বর্ধিত জীবন, তোরা মেরে ফেলে আমাকে, কিন্তু মুক্তিযুদ্ধকে স্বীকার করে। কিন্তু আপনাদের কি মনে হয় যে আপনারা ঐক্যবদ্ধ, আপনারা যে 1,10,000 মুক্তিযোদ্ধা আছেন, আপনাদের কিছু না, আপনারা যদি জাস্ট একটু দাঁড়ান, ইজ নট গুড এনাফ? আপনাদের তো যুদ্ধ করতে হবে না, আপনারা ছাড়া এদেরকে রুখবে কে? আর কেউ রুখবে না, একটু অপেক্ষা করতে হবে আপনাকে। বৃষ্টির দিনে যাকে আষাঢ় শ্রাবণ মানে না তো মন জড়ো 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 ধরছে, তোমাকে আমার মনে দিনে যাকা কথা বুঝছেন না আপনি, একটু ঠাট্টা করলাম। হ্যাঁ, এই দিনটা যাকা আসবে, দিন আসবে। আমি আপনাকে এই কথাটা বললাম, আসবে দিন আসবে। 190 বছর পরে কিন্তু ভারত বাংলা স্বাধীন হয়েছে, 190 বছর পরে কিন্তু বাংলা স্বাধীন। দিন কিন্তু আসবে, আপনাকে বললাম দিন কিন্তু, কারণ সত্যের দিন আসবে, এটা আসতেই হবে না। কিন্তু অলরেডি তো দেরি হয়ে গেছে, আমাদেরকে আর কত কি হারাতে হবে? এটা সবটার উত্তর আমি দিতে পারবো না, আমি ইতিহাসের উত্তরটা দিতে পারবো। সত্য জয়লাভ করবে। ইনু সাহেবরা, জামাতরা, এই ছেলেরা এখন মিথ্যার পথে গেছে, শত শত মানুষকে হত্যা করায়া। আমি তাদেরকে শহীদ বলি, শত শত মানুষ শহীদ হয়েছে, কিন্তু এদের রক্তের উপরে দাঁড়ায় তারা বেইমানি করলো দেশের সাথে। 1 টাকার মানুষ আছে না, ছিল না, 100 কোটি টাকা করলো। রিক্সা দিয়ে চড়ে বাড়ি যেতে পারতো না, বিমানে বাড়িতে যায়। হ্যাঁ, 50 টাকার হোটেলে ঘুমাইতে পারতো না, এখন 38,000 40,000 টাকার হোটেলে ঘুমায়। এটা আমি বলছি না যেটা খুব দোষ করতেছে, এটা বলতেছি এদের যে মানসিকতা, এইসব ছেলেদের যারা অন্য ছেলেদেরকে নিয়ে হত্যা করেছে, এদের মানসিকতাটা বোঝা যায় যে এই ধরনের ছেলেরা নেতা হচ্ছে। আর একটা ছেলে মন্ত্রী হয়ে বলছে তার প্রাইভেট সেক্টরে 300 কোটি টাকা। আর একটা ছেলেরা দেখলাম উনি নাকি আবার কি মাস্টার মাইন্ড, ওনার ভাইয়ের কাছে আবার কত 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 কোটি টাকা পাঠাইছে। কাজে যে দেশে এই হয়, যে দেশের জন্মের দোষটাই হলো আমি একা খাবো, সবাইটা লুট করে খাবো, আর সব উপবাসে থাকবে, সেই দেশ তো কোনোদিন দেশ হবে না। সেই দেশে কোনোদিন শান্তি আসবে। এবং নেতারা যেখানে এরকম হবে, টাকা দেখলেই মনে হবে যে মধুর সাগরে ঝাঁপ দেওয়া পড়ে, এইসব লোভী সন্তানদেরকে দিয়ে আমরা ভবিষ্যৎকে ঠিক করতে পারবো নাকি নতুন সন্তান আসতে হবে? আমি জানি নতুন সন্তান, ভালো সন্তান আসবে। আমাকে এখন মাফ করে ফেলে। এবং অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, আপনার প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি শেষ করব। আপনার সঙ্গে আমি বিশ্বাস করি বাংলাদেশে 18 কোটি মানুষই আপনার সঙ্গে আছে, কারণ মুক্তিযুদ্ধর বিরোধিতা করে বাংলাদেশের রাজনীতিতে কেউ কোনোদিনও টিকে থাকতে পারেনি। আপনার মতো সম্মানিত বীরদেরকে যারা অসম্মান করে, তাদের চেয়ে নিকৃষ্ট কেউ যেমন হতে পারে না, তেমনি তাদের নিশ্চয়ই বিচারও বাংলার মাটিতেই একদিন না একদিন হবেই। কিন্তু কারা, কেন, কিভাবে করে একেবারে মেটিকুলাস ডিজাইনে আমাদের দেশটাকে এরকম তছনছ করে দিল, এলোমেলো করে দিল, এরকম অস্থির এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করলো, আমি একটু পরে দুজন রাজনীতি বিশ্লেষকরা নিয়ে সেই আলোচনাটি করব, যাতে করে আমরা বুঝতে পারি যে যেই পরিস্থিতি কোনখান থেকে শুরু হয়েছিল এবং এর ভবিষ্যৎ কোন দিকে, আমরা এখান থেকে সহসা মুক্তি পাবো কিনা,
এই পুরোটা বিষয় সেই রাজনীতি বিশ্লেষকদের কাছ থেকে জানবো। দর্শক আপনারা যারা আছেন, এক্ষুনি আমি এই অনুষ্ঠানের পরই সেই অনুষ্ঠানটিতে ঢুকবো। আমি আশা করি আপনারা আমার সঙ্গে যুক্ত থাকবেন, কারণ আমি বিশ্বাস করি এই আলোচনাটির মধ্য দিয়ে একটা বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের পার্সপেক্টিভটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। আমি অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে। অনেক ধন্যবাদ, আপনার প্রতিষ্ঠানকে আমার কৃতজ্ঞতা। সবাইকে সালাম। ভালো থাকবেন ফজলু ভাই, আপনি সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রাখছি। আপনাদেরকে আমাদের এখন অনেক দরকার। আপনারাই এই তরুণদেরকে এখন, এই সার্জিস নাহিদ এরাই বাংলাদেশ না, এদের বাইরে একটা অসাধারণ একটা তরুণ প্রজন্ম বাংলাদেশের আছে। সেই তরুণদের আপনারা কিন্তু আলো দেখাচ্ছেন। ফলে আপনারা সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন, অবশ্যই সাবধানেও থাকুন, সেই প্রত্যাশা রাখছি, সেই দোয়াও রাখছি। আপনি ভালো থাকুন। দর্শক